আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি দেশের বর্তমানে পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রাজনীতি কি কেবলই যা আমরা আসলে টিভির পর্দায় দেখি বা খবরের কাগজে পড়ি তাই? নাকি এর আসল খেলাটা খেলে ফেলা হয় কোনো এক ৫ তারকা হোটেলের বদ্ধ দরজার ওপারে, যেখানে সাধারণ মানুষের নজর আসলে পৌঁছায় না? ৩০শে জুলাইয়ের কথা, একটি বিশেষ ডিনার পার্টির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে লাল গালিচা পাতা হচ্ছিল এবং প্রস্তুত হচ্ছিল সাংস্কৃতিক আয়োজনের। কিন্তু শেষ মুহূর্তে হুট করে কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই সেই জমকালো আয়োজন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হলো। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে এটা হয়তো সাধারণ কোনো সূচির রদবদল, কিন্তু এই এক বাতিলের পেছনে কিন্তু লুকিয়ে আছে এমন এক ঘটনা যা কেবল বাংলাদেশের রাজনীতি নয়, আমি মনে করি এই পুরো দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনীতি রয়েছে সেই ভূ রাজনৈতিক সমীকরণকে এক ঝটকায় বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং মাত্র ৩৭ বছর বয়সী বিশেষ দূত সার্জিও গুর যখন ঢাকায় পা রাখেন, সবাই ভেবেছিল এটি একটি রুটিন সফর। রাষ্ট্রপ্রধান আর মন্ত্রীদের সাথেই হয়তো শুধুমাত্র তার কথা হবে। কিন্তু ডিনার পার্টি বাতিলের সেই রহস্যময় রাতে হোটেলের একান্ত কক্ষে যা ঘটল তা জানার পর রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, সেই রাতে সার্জিও গোপনে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন। আর সেই বৈঠকে কারা উপস্থিত ছিলেন জানেন? যাদেরকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দৃশ্যপটের বাইরে রাখা হয়েছে, যাদের উপর ঝুলছে নানা রকম আইনি ও রাজনৈতিক নিষেধাজ্ঞা। সেই নিষিদ্ধ বা কার্যক্রম স্থবির হয়ে পড়া আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শীর্ষ প্রতিনিধিরা। প্রশ্ন হচ্ছে, দেশের আইন ও প্রশাসনের সব নজর এড়িয়ে কেন ট্রাম্পের দূতকে মাঝরাতে এভাবে গোপনীয়তার আশ্রয় নিতে হলো? তিনি কি আসলে সাধারণ কোনো বার্তা দিতে এসেছিলেন, নাকি এই বৈঠকের পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বিশাল ভূ রাজনৈতিক চাল? দেখুন, সুপ্রিয় দর্শক, ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কারণ আজ আমরা একে একে উন্মোচন করব সেই বদ্ধ দরজার পেছনের প্রতিটি ঘটনা। ঘটনার সূচনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে সার্জিও গৌরের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ দিয়ে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী যখন গণমাধ্যমের মুখোমুখি হলেন, তখন তার চেহারার অভিব্যক্তি রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর কোনোভাবে এড়ায়নি। স্বাভাবিক কূটনৈতিক স্বস্তি বা হাসির বদলে তার চোখে মুখে ছিল এক ধরনের স্পষ্ট অস্বস্তি। পররাষ্ট্রমন্ত্রী যখন এক নিঃশ্বাসে বলে গেলেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো কিংবা শেখ হাসিনার বিষয়ে কোনো আলোচনা বা ভারতের প্রভাব নিয়ে নাকি দূরতম কোনো কথাও হয়নি, ঠিক তখনই অভিজ্ঞ কানগুলো বুঝে নিয়েছিল ডাল মে কুছ কালা হ্যায়। রাজনীতিতে কূটনৈতিক ভাষায় যখন কোনো কিছুকে শক্তভাবে অস্বীকার করা হয়, তখন বুঝে নিতে হবে ভেতরের খবর ঠিক তার উল্টো। সেই অস্বস্তির মূল কারণ উন্মোচিত হতে খুব বেশি সময়ও কিন্তু নেয়নি। সরকারি সূচির বাইরে গিয়ে সার্জিও গুর পরদিনই সকালে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় যে রাষ্ট্রদূত রয়েছেন সেই রাষ্ট্রদূতের সাথে। একদিকে সরকারের স্পষ্ট অনাগ্রহ, অন্যদিকে ভারতের রাষ্ট্রদূতের সাথে হঠাৎ এই বৈঠক। পুরো বিষয়টি একটি নির্দিষ্ট ছকের দিকে নির্দেশ করতে কিন্তু শুরু করে। কিন্তু সুপ্রিয় দর্শক, আসল রহস্য জমে ওঠে ৩০শে জুলাইয়ের সেই অন্ধকার রাতে। সরকারের দেয়া ডিনার বাতিল হওয়ার পর সার্জিও গুর তার হোটেল কক্ষকে সে সময় বানিয়ে ফেলেন এক গোপন রাজনৈতিক কার্যালয়। বিভিন্ন রাজনৈতিক দল তো বটেই, এমনকি জাতীয় পার্টির প্রতিনিধিদের সাথেও তিনি সেখানে কথা বলেন। তবে সবচেয়ে বড় যে চমক, সেই চমকটা অপেক্ষা করছিল অন্য জায়গায়। তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলকে। তবে প্রশ্ন উঠে এই মুহূর্তে, যেখানে আওয়ামী লীগের বলা চলে প্রায় সব বড় বড় নেতা কারাগারে কিংবা আত্মগোপনে অথবা ভারতে পলাতক, সেখানে বাংলাদেশ থেকে ট্রাম্পের দূতের সাথে কথা বলার সাহস বা ক্ষমতা আসলে কার আছে?
বিশ্লেষণ করলে দেখা যায় এই মুহূর্তে জেলের বাইরে থাকা প্রবীণ নেতাদের মধ্যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাম উঠে এলেও তার যে শারীরিক অবস্থা, এই অবস্থায় এমন ছিল না যে তিনি গভীর রাতে হোটেলে গিয়ে সার্জিগুরের সাথে বৈঠক করবেন। তাহলে বাকি থাকলেন কারা? বাকি থাকলেন হটলাইনের তিনজন: সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং সদ্য কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী। দর্শক, কূটনৈতিক পাড়ার নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে সার্জিওগুর মূলত দুজন প্রতিনিধিকে ব্যক্তিগতভাবে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, একজন পুরুষ এবং একজন নারী। তবে এখানে তৈরি হয় এক নাটকীয় মোড়। নিরাপত্তার চরম ঝুঁকি, রাজনৈতিক সংকট এবং চারপাশের যে গোয়েন্দা নজরদারি, সেই গোয়েন্দা নজরদারির কারণে শেষ পর্যন্ত নির্ধারিত সেই নারী নেত্রী হোটেলের ভেতরে পা রাখার সাহস পান। ফলে পুরো বৈঠকের দায়িত্ব এসে পড়ে সেই পুরুষ প্রতিনিধির উপর। এখানে রাজনৈতিক বিশ্লেষকদের জোরালো ধারণা, তিনি আর কেউ নন, সাবের হোসেন চৌধুরী। কারণ এর আগেও আমরা কিন্তু দেখেছি আন্তর্জাতিক কূটনীতিকদের সাথে কৌশলে যোগাযোগ বজায় রাখতে তার একটা আলাদা অবস্থান কিন্তু তৈরি হয়েছিল এবং তিনি কিন্তু সেই কাজগুলো সূক্ষ্মভাবে করেছিলেন। কিন্তু দর্শক, এখানে এই আসল রহস্যের জট পাকায়। ট্রাম্প প্রশাসন কেন আসলে একজন আইনিভাবে কোণঠাসা হয়ে পড়া দলের প্রতিনিধির সাথে এত ঝুঁকি নিয়ে গোপনে বৈঠক করবেন বা গোপনে কথা বলবে? তারা কি কেবল খোঁজখবর নিতে চেয়েছিল, নাকি বার্তাটা আরো অনেক গভীরে? দেখুন, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা গ্রহণ করেন তখন থেকে কিন্তু মার্কিন বিশ্ব রাজনীতিতে এক বিশাল বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। ট্রাম্প কখনোই প্রচলিত বা জো বাইডেন প্রশাসনের মতো লম্বা কূটনৈতিক ধারায় বিশ্বাসী নন। ট্রাম্পের যে দৃষ্টিভঙ্গি, সেটা হলো ব্যবসায়িক এবং দৃশ্যমান ফলাফল ভিত্তিক। আমরা কিন্তু দেখেছি বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক চাপ তৈরি হয়েছিল এবং যে এনজিও বা ইউএসএআইডির মাধ্যমে বিপুল পরিমাণ তহবিল বরাদ্দ করা হতো, ট্রাম্প প্রশাসন আসার পরই সেই পুরো অর্থনৈতিক কলকাঠি কিন্তু এক ঝটকায় বন্ধ করে দিয়েছিলেন। ঠিক এই জায়গা এবং এই জায়গাতেই প্রবেশ করছে ভারতের ভূমিকা। ভারত কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করতে, যা আসলে তাদের নিজেদের নিরাপত্তার জন্য কখনোই হুমকি হয়ে দাঁড়াবে না। তারা একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বারবার বলে আসছে, নির্বাচনের আগে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আসছিল, যার মূল কথা হলো আওয়ামী লীগকে মাঠ থেকে পুরোপুরি কখনোই মুছে ফেলা যাবে না। দিল্লির এই চাওয়ার সাথে কি এখন ট্রাম্পের ওয়াশিংটন সুর মেলাতে শুরু করেছে? সার্জিও গুরের এই ঝটিকা সফর এবং গোপন বৈঠকগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে? ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এখন বাংলাদেশকে ভারতের চশমা দিয়ে দেখতে চাইছে, যেটা বহুদিন ধরে একটা গুঞ্জন ছিল, এবং তারা হয়তো চাচ্ছে একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক সমাধান, যেখানে সব পক্ষকে কোনো না কোনো ভাবে রাজনীতিতে ধরে রাখা সম্ভব হয়। এবার সুপ্রিয় দর্শক, একটু ভালো করে ভাবুন তো, যদি ডোনাল্ড ট্রাম্পের মতো এক পরাশক্তির প্রধানের বিশেষ দূত সরাসরি এই প্রক্রিয়ায় হাত দেন, তবে আগামী দিনে বাংলাদেশের রাজনীতির মোড় আসলে কোন দিকে ঘুরতে পারে? এই সফর কি সরকারের উপর কোনো বড় ধরনের পরোক্ষ মানসিক বা কূটনৈতিক চাপ তৈরি করার চেষ্টা? সার্জিও গোর তার সফরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সব দলের সাথে কথা বলে যে একটি বিশেষ ছক তৈরি করলেন, তার চূড়ান্ত প্রয়োগ হয়তো হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর সাথে তার শেষ রুদ্ধদ্বার বৈঠকে। হয়তোবা আমরা বাহ্যিক কিছু বিষয় জানতে পারবো গণমাধ্যমে, তবে অভ্যন্তরীণ বিষয়গুলো সূত্রের ভিত্তিতে জানতে হবে। কূটনীতির ভাষায় আমরা জানি কোনো দেশই কিন্তু বিনামূল্যে কারোর জন্য কিছু করে না। আমেরিকান রাজনীতির এই পরিবর্তনের পেছনে নিশ্চয়ই কোনো বিরাট একটি ভূ রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থ অবশ্যই লুকিয়ে রয়েছে। ট্রাম্প প্রশাসন যদি ভারতের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে একটি বিশেষ রাজনৈতিক সমঝোতা তৈরি করতে চায়, তবে তা দেশের সার্বিক স্থিতিশীলতার জন্য ঠিক আসলে কতটা উপযোগী হবে,
সেটাই কিন্তু এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। এবং আওয়ামী লীগ কি করবে? আমরা সাধারণ মানুষ কেবল প্রত্যাশা করতে পারি যে রাজনৈতিক হিসেব নিকেশ আর আন্তর্জাতিক পরাশক্তিগুলোর এই দাবা খেলার মাঝে যেন আমরা সাধারণ মানুষের যে অধিকার, দেশের সার্বভৌমত্ব এবং যে শান্তি, সেটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়। হিংসা ও রাজপথের রক্তক্ষয়ী সংঘাতের বদলে যদি কূটনৈতিক টেবিলে এইসব কিছু সমাধান হয়ে যায় এবং সমাধান খোঁজা হয়, তবেই হয়তো দেশের ভবিষ্যৎ সুরক্ষার দিকে এগোবে। তবে আপাতত সব চোখ আটকে আছে সেই একটি প্রশ্নের উপরে। হোটেলের সেই গোপন ঘরে যেসব কথা বলা হয়েছিল, তাকে স্রেফ আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকবে, নাকি খুব শীঘ্রই আমরা বাংলাদেশের রাজনীতির মঞ্চে এক বিশাল দৃশ্যপট পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে? সময়ের সাথে সাথে নিশ্চয়ই এই রহস্যের মেঘ, আমি মনে করি, অতি দ্রুত কেটে যাবে। এখানে আপনাদের আসলে কি মনে হয়? এই গোপন বৈঠকে কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ঝড়ের পূর্ব সংকেত এনে দিচ্ছে? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে, পরবর্তী কোনো আলোচনায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।